This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ভিডিওটা আমার এক বন্ধু আমার ইসে ফেসবুকেই পাঠায় মোটামুটি 15 বছর আগে চলে যাওয়ার আগে, তখন যে ওর এখানে চলাফেরা নাজিমুল যে ছেলেটা মারুফ কাকার ছেলে, ওই ছেলেটাই হবে একবারে আমরা নিশ্চিত। ছেলে আছে কোথায় এখন? এখন বাংলাদেশে। ঠোঁটকাটা শুরুতেই আজকে আমার দুটো চোখ প্রায় ছলছল। মনের হদিশ কে বা জানে। যাকে দেখলেন এই ছবিতে, সেই নাজিমুল হকও নিজের মনের খবর রাখেন না, নিজেই জানেন না তিনি কে। এখন বয়স 39 বছর, উস্কো খুস্কো চুল, পোশাকে কোনো ছিঁড়িছাঁদ নেই। বছর 14-15 আগে এই নাজিমুল একদিন বেরিয়ে পড়েছিলেন আপন খেয়ালে, আপন মনে। মন তখন আক্ষরিক অর্থেই পাগল পাড়া। ঘরের ঠিকানা ভুলে মন ঠাঁই নিয়েছিল নতুন দেশে, নতুন ঠিকানায়। আর তখন সেই মন পরকে আপন করে, আপনকে পর করে নিয়েছিল। আপন বেগে মন ছুটে চলে ভিন দেশে। ভিন দেশে ছুটে বেরিয়েছিল তার মন। সে নিজেও জানতো না কখন সে সীমান্ত পেরিয়ে কোথায় চলে গেছে। আর নিজের ঘরে রেখে গিয়েছিল একরাশ উদ্বেগ। মায়ের চোখ ভরা জল, মায়ের কান্না, আবার বাঁধ ভাঙল। বাঁধ ভেঙেছে ভাইরাল ভিডিওতে হারানো ছেলের ছবি দেখে। ততদিনে পেরিয়ে গেছে 14টা বছর। দেখো তো চিনতে পারো কিনা, চেনালো ভাইরাল ভিডিও, আর ভিডিও দেখেই কেঁদে উঠল মায়ের মন। নাজিমুল হক, বাড়ি মালদার চাঁচলের 1 নম্বর গালিবপুরে। মানসিক রোগী নাজিমুল হঠাৎ একদিন নিরুদ্দেশ। কি করে, কিভাবে হারালো ছেলে? ছেলে সকালে উঠে মুড়ি টুড়ি কিছু খাইনি, সকালে উঠে পূর্বমুখে চলে গেছি। বয়স কত এখন ছেলের? 39। তাহলে যখন নিখোঁজ হয় কত বয়স ছিল? তখন মোটামুটি 22-23। জল জারি কিছু অসুস্থ নাই, মাথায় এক না ডিফেক্ট ছিল আর কি। মাথায় সমস্যা আছে? হ্যাঁ, মাথায় সমস্যা ছিল। আচ্ছা, তো ছেলেকে খুঁজেননি? ছেলেকে খুঁজেছি, অনেক খুঁজেছি, গ্রাম গ্রাম খুঁজেছি, শহরে শহরে খুঁজেছি। খুঁজতে খুঁজতে পেরিয়ে গেছে 14টা বছর। শেষে খোঁজ মিলল ফেসবুকে, আর দেখেই চিনলেন প্রতিবেশী যুবক। গতকাল ভিডিওটা আমার এক বন্ধু আমার ইসে ফেসবুকেই পাঠায়। ভিডিওতে তো দেখছি যে ছেলেটা একটা দোকানে বসে কিছু খাবার খেতে চাইছিল বা খাচ্ছে, আর ওই মুহূর্তে ওকে কেউ ভাগাতে চাইছে, এরকম একটা সিচুয়েশন। ওই একটা ব্যাগ তারপরে হাতে নিয়ে খালি গায়ে লুঙ্গি পরে আছে, এরকমই দেখতে পাচ্ছি। এবং তার চেহারার তো মিল আছেই, তার সঙ্গে ওই লক্ষণগুলো, সমস্ত লক্ষণগুলো ওর দেখতে পাচ্ছি। এমনকি তার এখানে বুকে একটা দাগ ছিল, সেই দাগটাও ভিডিওতে আমরা লক্ষ্য করতে পারছি। চিনতে পারলেন? হ্যাঁ, চিনতে পারছি। আমার ছেলে, আমার সব পা হাত মুখ চোখ আমি দেখেছি। ভাইরাল ভিডিওতে চেনা গেল, কিন্তু এখন কোথায় আছে নাজিমুল? আমরা ওই ফেসবুক আইডিটা দেখে বুঝতে পারছি ওই আখুয়ারা উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা, ওই ফেসবুক আইডির ঠিকানাটা ওই রকম দেওয়া আছে। মানে চাঁচলের নাজিমুল সীমান্ত পেরিয়ে ওপারে। বাংলাদেশে কি করে গেলেন সেটাই মেলাতে পারছেন না নাজিমুলের বাবা মা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। মা ঠিক চিনতে পেরেছেন, কিন্তু মা বাবা তো। নাজিমুল হক এখন ঠিকানা বাংলাদেশ। বাংলাদেশের এক সমাজসেবী নাজিমুলের ছবি ফেসবুকে পোস্ট করেছেন। তারপর সেটা ওই ভাইরাল সমুদ্রে ভাইরাল হতে 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 পৌঁছে গিয়েছে মালদার চাঁচলে, নাজিমুলের নিজের গ্রামে। আর সেই ছবি দেখেই এক প্রতিবেশী তরুণ যোগাযোগ করলেন
বাংলাদেশের সেই সমাজসেবীর সঙ্গে। তারপর দেখুন তোমাদের বিগ বলে একবার কি কথোপকথন হলো। ব্যবস্থা করে পাঠাইছি, এগুলো যোগাযোগ করে কেমনে যাওয়া যায়, কোন জায়গায়। রোজুমন রোজু হ্যাঁ কালকে আমরা একটা ভিডিও চাচ্ছিলাম আর কি, ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে। ওর পরে বাবা দেখছে 20 বছর আগে বাইর থেকে হারাই গেছিল, যোগাযোগ করছে। আচ্ছা বলুন তো কেন ঠোঁটকাটা আজ এই খবরটা দিয়ে শুরু করলাম, নাজিমুলের কাহিনী দিয়ে শুরু করলাম? তার কারণ দেখুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাই হোক মানুষের থেকে বড় তো কিছু নেই। এটা মানবিকতার খবর, আমাদের দেখানোটাও পরম কর্তব্য। আমরা চাই যে সে ফিরে আসুক তার মা বাবার কোল জড়িয়ে। ভিডিও কলে যারা কথা বলছিলেন একজন দিদি একজন মা, কিন্তু বাধা এখন একটাই, কাঁটাতার। তাও আবার এই ভারত বাংলাদেশ এইরকম একটা আবহ চলছে এখন, মানে দ্বিপক্ষ সম্পর্ক, সেটা তো এখন খুব ভালো জায়গায় নেই। দু দেশের মাঝের এই কাঁটাতার, এই দূরত্বটা আরও অনেক বাড়িয়ে দিয়েছে। অনেক আইনি জটিলতা আছে তো। মালদার চাঁচলের নাজিমুল কাঁটাতার পেরিয়ে কিভাবে গেলেন বাংলাদেশে? খাতায় কলমে এর উত্তর দেবেন নাজিমুলের পরিবার। তারা তো উত্তর দিতে পারবেন না, কারণ তাদের কাছে কিছু বলার নেই, তারা নিজেরাই জানতেন না। মাঝে মাঝেই নাজিমুল বাড়ি থেকে এরম বেরিয়ে চলে যেতেন। এরম এক বিখ্যাত সঙ্গীত শিল্পী আমাদের এখানে ছিলেন, আমি নাম করছি না। তিনি ট্রেনে উঠে পড়তেন, তারপর কোথায় চলে যেতেন তেপান্তরের মাঠ পেরিয়ে, মনের খেয়াল নিজেই রাখতেন না। বাজার করতে বেরিয়েও এমন ঘটনা ঘটেছে। নাজিমুলের কেসটা কিন্তু অনেক বেশি সিরিয়াস। বাড়ির লোক কিন্তু বলতেও পারবে না যে ছেলে কবে বেরিয়েছিল, কিভাবে বেরিয়েছিল আর কোথায় চলে গেল। বাংলাদেশ তো আমাদের পাশের দেশ, তো কিভাবে বর্ডার টপকে গেল কি মনে হচ্ছে? এটা তো আমাদের জানা নাই, যাই হোক হয়তো কোনোভাবে হয়তো চলে গেছে, একটু মাইন্ডের এই ব্যাপারটা আছে। আর এখানে আজকে কোথায় এসেছিলেন? আমরা থানায় এসেছি একটু দিতে, লিখিত আবেদন। হ্যাঁ, আবেদন জানা। কি চাইবেন পুলিশ প্রশাসনের কাছে, কি বলবেন? বললাম যে আমাদেরকে একটু হেল্প করেন যেন ওখান থেকে বের হয়ে আসে। আবেদন করছি আমার ছেলে যেন বাড়িতে পৌঁছে যায়, লাশের এই ছেলেকে, আমার ছেলেকে ফিরে পেতে। হ্যাঁ হ্যাঁ, ছেলেকে আমি নিব। দেখুন, এতক্ষণ যে খবর আপনাদের দেখাচ্ছিলাম সেই খবরটা শুনতে শুনতে, আপনাদের বলতে বলতে, দেখতে দেখতে আমার দুঃখ হচ্ছিল। আর এখন না রাগ হচ্ছে, আবার রাগ হচ্ছে। কেন বলুন তো? কারণ আরও একবার ওপারে আগুন নিয়ে খেলায় মেতেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। হিন্দুদের বাড়িঘরে আগুন দিতে কট্টর মৌলবাদীদের তিনি লেলিয়ে দিচ্ছেন। এই তার নোবেল পাওয়া, যা বেছে বেছে তারা হিন্দুদের বাড়িঘরগুলো পুড়িয়ে দেয়, আগুন দে। এখন এই মন্ত্রণা চলছে সেখানে। তাদের রুজিতে আগুন দাও, মানে হিন্দু ঘরের চালে আগুন দাও, কাঁথায় আগুন দাও, তাদের রুজি রুটিতে আগুন দাও, মাথার ছাদ চলে যাবে। রুজি হারালে পেটে খিদের আগুন জ্বলবে। হিন্দুদের ভয় দেখিয়ে তাদের সন্ত্রস্ত করে রেখে নিজের পালে কট্টরপন্থীদের সমর্থনের হাওয়া তিনি আরও জোরদার করতে চাইছেন, কারণ তিনি এখন বিপাকে পড়েছেন। জামাতের আরও সমর্থন, বাংলাদেশের কট্টর মৌলবাদীদের সমর্থন, এই হচ্ছে আসল কৌশল বা ধান্দা বলা যায়। বাংলাদেশের একজন রিকশাওয়ালাও বলে দেবেন মোহাম্মদ ইউনুস জামাতের হাতের কাঠপুতুল। জামাতের হাতে থাকা অদৃশ্য একটা কালো সুতো, সেই সুতোর টানে তিনি ধেই ধেই করে নাচছেন। আর ভারতের বিরুদ্ধে যত রকমের ঘৃণা আর বিদ্বেষ ছড়ানো যায় সব ছড়াচ্ছে তার বাহিনী। পাকিস্তানও কি এতে খুশি হবে না বলুন তো? দেখুন, পেহেলগাঁওয়ে
একেবারে টার্গেট কিলিং হয়েছিল, হিন্দুদের বেছে বেছে মারা হয়েছিল। ফলে এক্ষেত্রেও যদি সেখানে, সেটা যশোর হোক বা অন্য কোনো জায়গা, আসবো সে খবরে, যদি বেছে বেছে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয় তাহলে তাদের গুরু পাকিস্তান খুব খুশি হবে। সেই প্রসঙ্গে আসবো, তার আগে চলুন দেখি কি চলছে বাংলাদেশে, আরও বিশেষ করে বলতে গেলে যশোরের অভয়নগরে কেন সেখানে মৌলবাদের আগুন নতুন করে চলল। বাংলাদেশের এই আগুন মৌলবাদের আগুনে ফের পুড়তে শুরু করেছে হিন্দুদের ঘরবাড়ি। যশোরের অভয়নগরে হিন্দুদের 20টি বাড়ি পুড়িয়েছে মৌলবাদীরা। 4টি দোকান ভাঙচুর করে আগুন দেওয়া হয়। আহত 10 জনেরও বেশি। শান্তির দূত প্রফেসর ইউনুস কি চোখে ঠুলি পড়ে বসে আছেন, নাকি তার প্রবল ইচ্ছেতেই নতুন করে মৌলবাদের আগুন জ্বলতে শুরু করলো? এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এবং বিদেশি গণমাধ্যমে না, এটা প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, সব দিক থেকে খোঁজ না, হচ্ছে না। এটা গত বছর ডিসেম্বরের কথা। তখন যশোর থেকে চট্টগ্রাম ঠাকুরগাঁও সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছিলেন। হিন্দু মন্দির পুড়ছিল, হিন্দুদের বাড়িঘরে আগুন দিয়ে সম্পত্তি লুটপাট করা হচ্ছিল। অথচ প্রফেসর ইউনুস সেই হিন্দু নিপীড়ন দেখতে পাননি, দেখেও দেখেননি। স্নেহান্ধ। জামাতের সঙ্গে লতায় পাতায় জড়িয়ে কট্টরপন্থীরা। কিন্তু আন্তর্জাতিক চাপ, বলা ভালো ভারতের অসন্তোষের মুখে ঢোক গিলতে হয়েছিল ইউনুস প্রশাসনকে। What was particularly worrying was that minorities, their businesses and temples also came under attack at multiple locations. আমরা বলছি কিছু আইসোলেটেড ঘটনা বাংলাদেশে ঘটেছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু এগুলোর অনেকগুলোই ছিল পলিটিক্যালি মোটিভেটেড। জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। আমাদের এখানে 1.5 কোটির মতো হিন্দু জনগোষ্ঠী থাকেন। আমরা তো মনে করছেন তারা আমাদের ভাই বোন, তারা আমাদের ছেলে মেয়ে বা আমাদের বাপ মা। সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কোণঠাসা ইউনুস কি সেই নীতি থেকে আবার 180 ডিগ্রি ঘুরে গেলেন, নাকি কথার কথা? সবাই নয়, হিন্দু নয়, ভাবনায় শুধুই সংখ্যাগুরু, তাতেই খেলা ঘুরবে? হিন্দু আক্রমণ করে ফের ধর্মের অস্ত্রে শান দেওয়া শুরু করলেন। এবার এর পেছনের যে রাজনীতির কথা একটু হিন্ট দিচ্ছিলাম আপনাদের, সেটা সবিস্তারে বলি। দেখুন, বাংলাদেশে নতুন করে যদি হিন্দুদের ওপর নির্যাতন নিপীড়ন শুরু হয়, তাতে প্রফেসর মোহাম্মদ ইউনুসের দুদিক থেকে লাভ। কোন দিক থেকে? এক হচ্ছে কট্টরপন্থী জামাতকে বার্তা দেওয়া যাবে যে দেখো, দেশটা হিন্দুদের নয়, আমি হিন্দুদের কেমন দাবিয়ে রেখেছি, দমিয়ে রেখেছি। আর বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, প্রভু পাকিস্তানকেও কিন্তু এইভাবে খুশি করা যাবে, অর্থাৎ এই আনুগত্যে। ফলে ইউনুসের যারা বিরোধী, তাদের উপর পাকিস্তানের তরফ থেকে একটা পাল্টা চাপ তৈরি হবে। এসব ভেবেই কিন্তু করা হচ্ছে। সেই সমীকরণেই কট্টর মৌলবাদীদের উগ্র কার্যকলাপে ফের তিনি প্রশ্রয় দিতে শুরু করে দিয়েছেন। বলছি তার কারণ, যশোরের ওই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। বুঝতেই পারছেন, যদি ইউনুসের পুলিশ তাণ্ডবকারীদের গ্রেফতার করতে যায়, তাতে তো আগুন আরও বেড়ে যাবে। জামাতের আগুন, জামাতি আগুন, তখন প্রধান উপদেষ্টা যে কুর্সি, সেটা আরও টলমল করবে, সেটা থাকবেই না। বলে যেচে পড়ে সুখে থাকতে কে ভূতের মুখে পড়তে চায় বলুন তো? কিছুতেই জামাতকে ইউনুস চটাতে চাইছেন না। ইউনুস কি এতটাই বোকা? মোটেই না। দেখুন, ইউনুস যে গাড্ডায় পড়েছেন, সেটা তার থেকে ভালো কেউ জানেন না। চারদিক থেকে চাপ, মুখে বলছেন দেশ চালানো আমার কাজ নয়, কিন্তু যাবো করেও তিনি গেলেন না। এই যে কদিন ধরে জল্পনা চলছিল, এই গেলাম, গেলেন কিন্তু না। তার মানে ব্যাপারটা কি জানেন? এটা কৌশল, এটা রটিয়ে দেওয়া হয়েছিল। আসলে তার কুর্সির মায়া, এই বয়সেও ক্ষমতার মায়া, তাই একটার পর একটা চাল তিনি চেলে দিচ্ছেন। যদি লেগে যায় তাহলে ভালো, লাগলে ছক্কা, না হলে ফক্কা। স্ট্রক ওভারে ব্যাট করতে নেমেছেন তো। বৃদ্ধ বয়সে তিনি প্রশাসক হয়েছেন। 17.5 কোটি নাগরিক যে দেশের বাসিন্দা, সেই দেশের প্রশাসক হয়েছেন কোনো কালে, যেটা তিনি কল্পনাও করতে পারেননি। সেই জায়গাটায় বসে আছেন এবং বিনা ভোটে। অতএব তার এখন ছেড়ে যাওয়ার কোনো বাসনা নেই। অন্যের মুখ দিয়ে তার ইস্তফার কথা বলিয়ে
ইউনূস আসলে যে নাটক করছিলেন বাংলাদেশের রাজনৈতিক মহল সেটা ধরে ফেলেছে। সাধারণ মানুষ দেরিতে হলেও এখন বুঝতে পারছেন যে ইউনূসের আসলে পুরোটাই নাটক বা নওটাঙ্কি। বাংলাদেশে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত বিনা সিক্রিয় ইউনূসের এই নাটকবাজির কথা বলে দিলেন ছটান। সেনাপ্রধানের সঙ্গে সংঘাতের পর নজর ঘোরাতেই ইস্তফার খবর নাটক করার মতো করে ভাসিয়ে দিয়েছেন ইউনূস। They wanted to show that they are not dependent on India, so they were trying to get imports of goods, even cotton yarn, all the items that go into their ready-made garment sector, which is their major export sector, and all the items where India had a predominant place of supply. So they were trying to get imports of these goods from other countries like Pakistan, Turkey, even USA, even China. But everywhere they found that the transport costs were very high. Bangladesh is doing this deliberately in a move aimed at harming the bilateral trade between India and Bangladesh. India has now taken reciprocal measures. It's difficult at this time for Bangladesh to find other markets because the world situation, the market demand is fairly low at this time. So I think that Bangladesh should think seriously about what they want, whether they want good bilateral relations with India, they want free trade with India, they want to increase their exports to India. Bangladesh should let us know. সহানুভূতির হাওয়া যে এখন তার পালে নেই, ইউনূস কিন্তু সেটা নিজেই খুব ভালোভাবে বুঝতে পারছেন। রাজনীতির মাঠে তিনি ধুরন্ধর নাই হতে পারেন, কিন্তু তার তো বয়স হয়েছে। একজন বৃদ্ধ মানুষ, এতদিন ধরে এত দেশ দেখেছেন, অর্থশাস্ত্রে তিনি এতদিন ধরে এত কিছু তিনি পড়েছেন, পড়িয়েছেন, বহু দেশের মানুষের সঙ্গে মিশেছেন, এত দেশের রাজনীতি দেখেছেন। ফলে ইউনূস কিছুই বোঝেন না এমন তো নয়, বোকা মানুষ তিনি নন। তাই সব ব্যাটাকে ছেড়ে এখন তিনি ভারতের ওপর যাবতীয় দায় চাপিয়ে দিচ্ছেন, নিজের লোককে দিয়ে বলাচ্ছেন যে সব করাচ্ছে ভারত। শুনুন, প্রশাসক ইউনূস সব দিক থেকে ব্যর্থ, সুশাসন দিতে পারেননি, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, হিন্দু নেতা খুন হচ্ছেন বাংলাদেশে, হিন্দুদের ঘর বাড়ি সব পুড়িয়ে দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের মন্দির গির্জা রক্ষা করতে তিনি পারেননি, কর্মসংস্থান নেই সেখানে, বাজার আগুন, অর্থনীতিও একেবারে ভোগে চলে গেছে যাকে বলে। একদম ত্রাহি মধুসূদন অবস্থা বাংলাদেশের। আর 2-1 মাসের মধ্যে অর্ধেক শিল্প বন্ধ হয়ে যাবে বাংলাদেশে। ইউনূস জমানার 8 মাসে 1 টাকাও বিনিয়োগ হয়নি নতুন করে বাংলাদেশে। বিনিয়োগ নেই বাংলাদেশে, ব্যবসা বাণিজ্য যা ছিল তাও প্রায় বন্ধের পথে। পরিস্থিতি শুধরোতে এক প্রকার হাত তুলে নিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশে ব্যাংকের সুদের হার 3 থেকে বেড়ে 14 থেকে 15% দাঁড়িয়েছে। আগামী 1-2 মাসের মধ্যে দেশের অর্ধেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। ইউনূস সরকার আর ব্যাংকের জুলুমবাজিতে লাঠে উঠেছে ব্যবসা, ওষ্ঠাগত প্রাণ ব্যবসায়ীদের। ইউনূস প্রশাসনকে শিক্ষা দিতে ভারত বিধিনিষেধ চাপাতেই আরও রুগ্ন বাংলাদেশের অর্থনীতি। টাকা দেওয়ার পরেও মিলছে না পর্যাপ্ত গ্যাস বিদ্যুৎ, বসিয়ে বসিয়ে মাইনে দিতে হচ্ছে কর্মীদের। দিনে গড়ে 7 ঘন্টা লোডশেডিং চলছে। ফ্যাক্টরিতে প্রতিদিন 5 থেকে 6 বার বিদ্যুৎ চলে যায়। দেওয়ালে পিঠ থেকে গেছে উদ্যোগপতিদের। শিল্প বন্ধ হলে দায় নিতে হবে সরকারকে, হুঁশিয়ারি বাংলাদেশের শিল্পপতিদের। আমাদের শিল্প করে লাভটা কি? এতগুলো পেপার মিল, আপনি তো নিজে পেপার মিলের কলার টিপি ধরে মারি ফেলতেছেন, নিজের ইন্ডাস্ট্রিকে কলার টিপে ধরে মেরে ফেলতেছেন। সুগার ইম্পোর্ট করেন, এখানে রিফাইনারি আছে, আপনার তো তাহলে ইন্ডাস্ট্রি বিরোধী পলিসি হচ্ছে এগুলো। তা আমি জানি না আপনারা কেমনে চালাবেন বা নিজেরা চলবেন, আমরা কেমনে চলবো আমি জানি না। আর কিছুদিন পরে হয়তো ঘর থেকে বেরোতেও পারবো না। আজকে আমাদের যারা শিল্প উদ্যোক্তারা গত 20 বছরে বিভিন্ন চড়াই উতরাই পার করে আজকে বাংলাদেশের শ্রমিকদের, বাংলাদেশের জিডিপিতে কন্ট্রিবিউশন রাখতেছে, তাদেরকে আজকে মারার জন্য এই গ্যাসের সাপ্লাই, বিদ্যুতের সাপ্লাই বন্ধ করে আমাদের বিপদের দিকে দেয়া হচ্ছে। একবার যদি এই শিল্প বন্ধ হয়ে যায় তা চালু করা সম্ভব হবে না। শিল্পের হাল বেহাল, রেহাই নেই সরকারি কর্মীদেরও। আন্দোলন দমাতে শাস্তির খাড়া শান ইউনূসের। ঘুরপথে বিল এনে অধ্যাদেশ জারি ইউনূসের। অভিযোগ উঠলেই 14 দিনের মধ্যে শাস্তির মুখে পড়তে হবে সরকারি কর্মীদের। শিখে উঠেছে সরকারি পরিষেবা। ইউনূস জমানায় শিক্ষাক্ষেত্রেও অরাজকতা। ধর্মঘটে প্রাথমিক স্কুলের শিক্ষকরা। শিখে উঠেছে পঠন পাঠন। ইউনূসের অযোগ্যতার জন্যই চূড়ান্ত ভোগান্তির শিকার হবে বাংলাদেশের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ